ভোটের রাজনীতির সব সমীকরণ উল্টে গেল এক নিমিষেই। যেই আসনে গত ১০ মাস ধরে দিনরাত এক করে কাজ করেছেন প্রার্থী, সেই আসন তিনি হাসি মুখে ছেড়ে দিলেন অন্য দলের তরুণ নেতার জন্য। ঢাকা ১১ আসনে নাহিদ ইসলাম কিংবা কুমিল্লায় হাসনাত আবদুল্লাহ, কার জন্য কে ছাড় দিল? কেন জামায়াতের হেভিওয়েট নেতারা সরে দাঁড়ালেন জুলাই বিপ্লবের নায়কদের জন্য? তবে কি ১০ দলের এই নতুন জোট আগামী নির্বাচনের ফলাফল আগেই লিখে ফেলল? রাজনীতিতে এমন আত্মত্যাগ সচরাচর দেখা যায় না। ক্ষমতার জন্য যেখানে ভাই ভাইকে চেনে না, সেখানে কেন এই নজিরবিহীন ছাড়? বিস্তারিত শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে। রাজনীতি বা পলিটিক্স মানেই নাকি কূটকৌশল, স্বার্থ আর ক্ষমতার লড়াই। কিন্তু গত কয়েকদিনে বাংলাদেশের ভোটের মাঠে যা ঘটল তা যেন প্রচলিত রাজনীতির সংজ্ঞাই বদলে দিল। আমরা সচরাচর দেখি নির্বাচনের সময় ঘনিয়ে এলেই দলের ভেতরে বাইরে টিকিট বা মনোনয়ন নিয়ে মারামারি শুরু হয়। কিন্তু এবার চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এবার আমরা দেখছি ত্যাগের রাজনীতি, সমঝোতা রাজনীতি। আর এই সমঝোতার কেন্দ্রবিন্দুতে রয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সদ্য গঠিত ১০ দলীয় জোট। সবচেয়ে বড় চমকটা এসেছে মূলত জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামায়াত ইসলামীর মধ্যকার আসন সমঝোতাকে কেন্দ্র করে। আপনারা নিশ্চয়ই খবরে দেখেছেন বা শুনেছেন যে ১০ দলের একটি শক্তিশালী জোট গঠিত হয়েছে। কিন্তু এই জোটের ভেতরের খবর হলো এখানে আসন ভাগাভাগি হচ্ছে এক বাক্স নীতিতে। অর্থাৎ যেই আসনে জোটের একজন প্রার্থী থাকবেন, সেখানে বাকি ৯ দল বা জোটের অন্য কেউ প্রার্থী দেবেন না, বরং সবাই মিলে ওই একক প্রার্থীর পক্ষে জান প্রাণ দিয়ে কাজ করবেন। আর এই নীতির বাস্তবায়ন করতে গিয়ে ঘটে গেল একের পর এক নাটকীয় এবং আবেগঘন ঘটনা। সবচেয়ে আলোচিত ঘটনাটি ঘটেছে রাজধানী ঢাকার বুকে, ঢাকা ১১ আসনে। এই আসনটি ভিআইপি আসন হিসেবে পরিচিত। এখানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন সাবেক শিবির সভাপতি এবং জামায়াত নেতা অ্যাডভোকেট আতিকুর রহমান। তিনি গত প্রায় ১ বছর ধরে, সঠিকভাবে বলতে গেলে ১০ মাস ২২ দিন ধরে এই এলাকার মাটি কামড়ে পড়েছিলেন। গণসংযোগ, মিছিল, মিটিং সবই করেছেন। কিন্তু যখনই দলের হাইকমান্ড এবং জোটের সিদ্ধান্ত এলো, তখন তিনি এক মুহূর্ত সময় নিলেন না। এই আসনটি তিনি ছেড়ে দিলেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলামের জন্য। ভাবা যায়, ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আতিকুর রহমান যা লিখেছেন তা পড়লে যে কারোরই আবেগী হতে বাধ্য। তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। অর্থাৎ কোনো আক্ষেপ নয়, বরং আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি সরে দাঁড়িয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, সংগঠনের সিদ্ধান্তের প্রতি তিনি পূর্ণ অনুগত। ব্যক্তিগত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে তিনি নাহিদ ইসলামের জন্য শুভকামনা জানিয়েছেন। একেই বলে পলিটিক্যাল ম্যাচিউরিটি বা রাজনৈতিক পরিপক্কতা। এই ঘটনা প্রমাণ করে এই জোট শুধু ক্ষমতার জন্য নয়, বরং একটি বড় উদ্দেশ্য নিয়ে মাঠে নেমেছে। এবার চলুন ঢাকার বাইরে একটু নজর দেয়া যাক। কুমিল্লার রাজনীতিতে দেবিদ্বার বা কুমিল্লা ৪ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানেও দেখা গেল একই চিত্র। এই আসনে এনসিপির পক্ষ থেকে বা বলা ভালো জুলাই বিপ্লবীদের পক্ষ থেকে প্রার্থী হিসেবে নাম এসেছে হাসনাত আবদুল্লাহর। আর হাসনাত আবদুল্লাহর জন্য ওই আসন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছে জামায়াত ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। সাইফুল ইসলাম শহীদও ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিজের সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মেনে নিয়ে তিনি নিজেকে আড়াল করে নিলেন এবং দোয়া করেছেন যেন আমৃত্যু দিন কায়েমের পথে টিকে থাকতে পারেন। দেখুন, রাজনীতিতে তরুণদের জায়গা করে দেয়া নিয়ে আমরা অনেক বড় বড় বুলি আওড়াই, কিন্তু বাস্তবে যখন নিজের আসন ছাড়ার প্রশ্ন আসে তখন সবাই পিছিয়ে যায়। সেখানে এই জোটের শরিকরা, বিশেষ করে জামায়াত ইসলামী যে দৃষ্টান্ত স্থাপন করল তা আগামী দিনের রাজনীতিবিদদের জন্য এক বড় বার্তা। তারা তরুণ নেতৃত্ব, বিশেষ করে যারা ২৪-এর গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের সংসদে যাওয়ার পথ মসৃণ করে দিচ্ছে। শুধু ঢাকা বা কুমিল্লা নয়, উত্তরের জেলা রংপুরের দিকে তাকালেও আমরা একই চিত্র দেখি। রংপুর ৪ আসনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের জন্য সরে দাঁড়িয়েছেন জামায়াত নেতা এটিএম আজম খান। আবার ঢাকা ১৩ আসনের দিকে যদি তাকায়, সেখানেও বড় চমক। এই আসনে মাওলানা মামুনুল হকের জন্য ছাড় দিয়েছেন জামায়াতের আরেক নেতা মোবারক হোসাইন। অর্থাৎ এই জোটের মধ্যে বোঝাপড়াটা কোন পর্যায়ে পৌঁছেছে তা একবার চিন্তা করুন। এখানে কে বড় দল, কে ছোট দল, সেই অহংকার কাজ করছে না, কাজ করছে উইন উইন সিচুয়েশন বা জয়ের লক্ষ্য। এখন প্রশ্ন হলো, এই ১০ দলের জোটে
কারা কারা আছে এবং কেন এই জোটকে গেম চেঞ্জার বলা হচ্ছে। আপনারা জানেন, দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণে বিএনপি এবং আওয়ামী লীগ এই দুই বলয়ের বাইরে শক্তিশালী তৃতীয় কোনো শক্তি দাঁড়াতে পারছিল না। কিন্তু এবার প্রেক্ষাপট ভিন্ন। জামায়াতে ইসলামী সহ সমমনা 8টি দল আগে থেকে একটি প্ল্যাটফর্মে ছিল। এবার তাদের সাথে যুক্ত হলো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং কর্নেল অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই সংমিশ্রণটি অত্যন্ত কৌশলী। একদিকে এনসিপি বা নাগরিক পার্টির মাধ্যমে জুলাই বিপ্লবের তরুণ সেনানীদের তেজ, সাহস এবং তারুণ্যের শক্তি যুক্ত হয়েছে। অন্যদিকে এলডিপি এবং জামায়াতের মতো দলগুলো রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং বিশাল ভোট ব্যাংক। কর্নেল অলি আহমেদ, যিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন, তার এই জোটে আসাটা জাতীয়তাবাদী ঘরানার ভোটারদের মধ্যেও এক ধরনের ইতিবাচক প্রভাব ফেলবে। রোববার এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান যখন এই 10 দলের ঐক্য এবং আসন সমঝোতার ঘোষণা দেন, তখন তার আত্মবিশ্বাস ছিল দেখার মতো। তিনি স্পষ্ট করেছেন যে পারস্পরিক আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সংবাদ সম্মেলনে এসে বলেছেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য এবং একটি বৃহত্তর ঐক্যের স্বার্থেই তারা এই জোটে সামিল হয়েছেন। তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তাদের এই পথ চলা নাকি দীর্ঘমেয়াদী, অর্থাৎ শুধু নির্বাচন পার করাই তাদের লক্ষ্য নয়, বরং নির্বাচনের পরে দেশ গঠনেও তারা একসাথে থাকতে চান। এই এক বাক্স নীতি বা সিঙ্গেল ক্যান্ডিডেট স্ট্র্যাটেজি যদি তারা সফলভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারেন, তবে প্রতিপক্ষের জন্য তা বড় ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। কারণ অতীতে আমরা দেখেছি সমমনা দলগুলোর মধ্যে ভোট ভাগাভাগির কারণে অনেক নিশ্চিত আসন হাতছাড়া হয়ে যায়। কিন্তু এবার যেই আসনে জোটের প্রার্থী, সেই আসনে অন্য কারো প্রার্থী না থাকার মানে হলো ভোটের কোনো অপচয় হবে না। গণভোট এবং জোটের নিজস্ব ভোট সব গিয়ে পড়বে এক মার্কায়। বিশেষ করে তরুণ ভোটাররা যারা গত জুলাই আগস্টে রাজপথে ছিল, তাদের আবেগ এবং সমর্থন হাসনাত আবদুল্লাহ বা নাহিদ ইসলামদের মতো নেতাদের প্রতি প্রবল। এই আবেগের সাথে যখন জামায়াত বা এলডিপির সুশৃঙ্খল সাংগঠনিক শক্তি যুক্ত হবে, তখন ভোটের অঙ্কে বিশাল পরিবর্তন আসবে। ঢাকা 11, কুমিল্লা 4 বা রংপুর 4-এর মতো আসনগুলো এখন থেকেই জোটের জন্য সেফ জোন বা নিরাপদ ঘাঁটি হিসেবে বিবেচিত হতে শুরু করেছে। তবে রাজনীতির মাঠ তো আর অঙ্ক কষে চলে না। এই ত্যাগ বা ছাড় দেয়াটা তৃণমূলের কর্মীরা কিভাবে নিচ্ছেন সেটাও দেখার বিষয়। যদিও এখন পর্যন্ত দেখা যাচ্ছে দলের শীর্ষ নেতাদের নির্দেশে এবং বৃহত্তর স্বার্থে স্থানীয় নেতারা এই সিদ্ধান্ত মেনে নিচ্ছেন এবং একে স্বাগতই জানাচ্ছেন। আতিকুর রহমান বা সাইফুল ইসলাম শহীদের মতো নেতাদের বক্তব্যই তার প্রমাণ। তারা তাদের অনুসারীদের নির্দেশ দিয়েছেন জোটের প্রার্থীর পক্ষে কাজ করার জন্য। সামনে নির্বাচন, প্রচারণা যখন পুরোদমে শুরু হবে, তখন এই 10 দলীয় জোটের কেমিস্ট্রি আরও ভালো বোঝা যাবে। আর আপাতত এটা বলাই যায় যে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে তারা একটা নতুন ধারা তৈরি করতে চাইছে, যেখানে তারুণ্যকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যেখানে ত্যাগের নজির স্থাপন করা হচ্ছে। আপনারা কি মনে করেন, এই 10 দলের জোট এবং তাদের এই আসন সমঝোতা কি আগামী নির্বাচনে বড় কোনো বিপ্লব ঘটাতে পারবে? নাহিদ ইসলাম বা হাসনাত আবদুল্লাহরা কি সংসদে গিয়ে জনগণের কথা জোরালোভাবে বলতে পারবেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ, রাজনীতির এমন সব গোপন খবর এবং জাদুকরী বিশ্লেষণ মিস করতে না চাইলে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সজাগ থাকুন। আল্লাহ হাফেজ।